নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা টেলিভিশনের সারা জাগানো অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের কোনো ব্যাকরণ নয়, চোখা চোখা প্রশ্নের উত্তর দেন আমাদের অতিথিরা। শুরু করছি অ্যান্ড 5 এডিটর্স। থাকবেন আমাদের এডিটররা, প্রশ্ন করবেন কাকে, আজকে হট সিটে কে বসছেন তাকে আপনারা ভালো মতো চেনেন, দুটো জায়গাতে দেখেছেন, মানে তাকে দুই দিক থেকে দেখেছেন। তিনি দক্ষ রাজনীতিবিদ, তার পাশাপাশি তিনি রাজনীতির ময়দানে যেমন প্রলয় তুলেছেন, তিনি ঝড় তুলেছেন টেলিভিশন স্ক্রিনেও। এক্স্যাক্টলি তার পরিচয় নিয়ে বলতে গেলে অনেক কথা, কিন্তু এখন এই রাজনীতির আবহে যখন নবীন প্রবীণ একটা দ্বন্দ্ব চলছে, তিনি ষাটের গোড়ায়। কি ভাবছেন তিনি নিজেকে, প্রবীণ নাকি নবীন? না, প্রবীণ হয়তো, এই প্রবীণ যে শব্দটা হয়তো এখনো তাকে সেভাবে ছুতে পারিনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার প্রচার সবেতে। কে তিনি? তিনি পার্থ ভৌমিক, আজকের অ্যান্ড 5 এডিটর্সের আমাদের বিশেষ অতিথি পার্থ ভৌমিক। পার্থবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? মানে চারপাশে কেমন চলছে? হ্যাঁ, ভালো, সব ঠিকঠাক? একদম সব ঠিকঠাক। মানে এখন এই সময় বের করে মানে সবটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট কি? হ্যাঁ, ডিফিকাল্ট, কিন্তু হয়ে যাচ্ছে। বেশ বেশ, তবে ডিফিকাল্ট বোধহয় আরেকটু হতে চলেছে যখন প্রশ্ন বানগুলো আপনার কাছে আসবে। আমরা ডেকে নেবো এক এক করে আমাদের 5 জন এডিটরকে। আমি শুরুতেই ডেকে নেবো অনির্বাণ চৌধুরীকে। অনির্বাণদার পর আমি ডেকে নেব তন্ময় প্রামাণিক, পরের এডিটর গার্গী গুহ ঠাকুরতা, তারপরেই আমাদের পরের এডিটর রাজা চট্টোপাধ্যায়, এবং সর্বশেষ এডিটর আমরা দেখে নেব সৈকত বসুকে। আমরা শুরু করব আজকের অনুষ্ঠান, কিন্তু আজকে অনুষ্ঠানের শুরুতে আমার একটা প্রশ্ন রয়েছে পার্থবাবুর কাছে। আচ্ছা পার্থবাবু, কোনটা বেশি কঠিন? এখন তো চারিদিকে অনেকগুলো ক্যামেরা রয়েছে, তাই জন্যই প্রশ্নটা করছি। মানে এই সিনেমার পর্দায় নিজেকে রাখা নাকি রাজনীতিতে বাস্তবে মাটিতে নিজেকে তুলে ধরা, কোনটা বেশি কঠিন? বাস্তবের মাটিতে মানুষের কথা শোনা, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা, এবং অনেক সময় সমাধান তো আমরা করতে পারি না, আমাদের হাতের বাইরে থাকে, তখন একটা মানসিক অস্বস্তি হওয়া যে আমি কাজটা করতে পারলাম না, এটা অনেক বেশি কঠিন। কারণ অনেক বেশি মানুষের সাথে যোগাযোগের একটা ব্যাপার থাকে। সব মানুষকে 100% মানুষকে তো কন্ট্যাক্ট করা যায় না, কিংবা 100% খবরও বেস লেভেল থেকে পাওয়া যায় না। অতএব স্বাভাবিকভাবে এই পুরো সিস্টেমটাকে মেনটেন করা অনেক বেশি কঠিন, মানে রিল থেকে রিয়েল অনেক বেশি সব সময়। বেশ, আমরা বরং শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের প্রথম এডিটর অনির্বাণ চৌধুরী। পার্থবাবু, এই বিজেপি বিরোধী যারা, যেমন আপনাদের একটা অভিযোগ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটে, আপনাদেরও, যে এজেন্সি দিয়ে হ্যারাস করা হচ্ছে অন্যায়ভাবে। দোষী নন যারা, তাদেরকেও হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আপনার বহু সহকর্মী, সহযোদ্ধা, কেউ কেউ জেলে, কেউ কেউ এখনও সিবিআই ইডি ইন্টারোগেশনের ফাঁদে এখনও জড়িয়ে আছে। আপনার কি কখনো মনে হয় যে এই রে, এবার বোধহয় আমার টার্ন, না তৃণমূলটা না করলেই ভালো হতো? না, এরকমভাবে কখনো ভাবিনি আমি। আমার নিজের কনফিডেন্স লেভেল এত হাই, আমি জানি যে রাজনৈতিকভাবেও যদি আমার বাড়িতে আসে, ওনারা ব্যর্থ মনোরথ হয়েই বাড়ি ফিরে যাবে, এই কনফিডেন্সটুকু আমার আছে। আর রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে শুধু বাংলার ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে যে একটা অঘোষিত জরুরি অবস্থা সারা ভারতবর্ষের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। জরুরি অবস্থা যখন ছিল তখন কংগ্রেসও ভেবেছিল যে আমরা বোধহয় আবার ক্ষমতায় ফিরে আসব, কিন্তু মানুষ নিঃশব্দ বিপ্লব করে দিয়েছিল। 2024-এ নিঃশব্দ বিপ্লব ভারতবর্ষে হবে, এটা আমি আশা করি। বেশ, পরের এডিটর তন্ময় প্রামাণিক। পার্থবাবুকে যেটা জিজ্ঞাসা করার, সন্দেশখালী এই মুহূর্তে এখনও সংবাদ শিরোনামে, সেখানে দল আপনাকে পাঠিয়েছিল, মূলত মহিলারা অভিযোগ করছিলেন আপনি প্রথম দিকে যে কবার গেছেন নস্যাৎ করে দিয়েছিলেন সেই অভিযোগ। অথচ আপনাদের দলে মহিলাদের টিম রয়েছে যারা অসম ছুটে যান, মণিপুর ছুটে যান বা অন্য কোথাও ছুটে যান। সেই যে মহিলা টিম, যেখানে মহামৈত্র রয়েছেন, যেখানে মালাদির মতো লোক রয়েছেন, মালা রায়, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা রয়েছেন, মহিলা টিম গেল না কেন? ভয়ে না অন্য কারণ? না না, আমরা তো গেছিলাম। মূলত বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্ব আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে দিয়েছিলেন।
আমি গেছিলাম কিন্তু ইরিগেশন মিনিস্টার হিসাবে, কারণ ওখানে অনেক মানুষের অভিযোগ ছিল যে চাষের জমিতে ভেরির জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাষের জমি নষ্ট হয়ে গেছে, ভেরির জলটাকে ইলিগালি ওই চাষের জমিতে দিয়ে ফেলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আমার কাজ ছিল ওই যারা আন্দোলন করেছিলেন তাদের সাথে কথা বলে, আমাকে পাঠানো হয়েছিল তাদের সাথে কথা বলে তাদের কি অভিযোগ সেটা শোনা এবং সেটার সমাধানের ব্যবস্থা করা। আমি সন্দেশখালিতে নেমে প্রথম গেছিলাম যারা আন্দোলন করছিলেন সেরকম একজন মাস্টারমশাইয়ের বাড়ি, তার সাথে কথা বলি, এবং তিনি আমার সাথে পুরো সন্দেশখালি গ্রামটা ঘুরেছিলেন। সুজয়বাবু তিনি আমার সাথে পুরো সন্দেশখালি গ্রামটা ঘুরেছিলেন এবং আমার ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি সুজয়বাবুর সাথেই কন্ট্যাক্ট করে ওনাদের যা যা দাবি দেওয়া সেগুলো সব ফুলফিল করতে বলেছিলাম। শাহজাহানকে প্রোটেক্ট করছিলেন? আমি বলে দিই এবং আমি বলেছিলাম 20 দিনের মধ্যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমরা করে দেবো। আমরা সেটা করে দিয়েছি আজকে। আর আমি আপনি যেটা বলছেন যে আমি প্রথম দিনই একটা কথা বলেছিলাম এবং দেখবেন আপনাদের চ্যানেলও ছিল, আমি একটা কথা বারংবার বলেছি, দুটো ঘটনা ঘটতে পারে, তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু সমগ্র নারী জাতির উপরে সন্দেশখালিতে অবমাননা হয়েছে এটা সত্যি কথা নয়। এবং পরে সন্দেশখালির অনেক মা আমাকে বলেছেন যে তার আত্মীয় তাকে ফোন করে বলছে এই তোর উপরে কি শারীরিক নির্যাতন হয়েছে। আসলে এই প্রচারটা সন্দেশখালির মা বোনেদের ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত করে দিয়েছে। হয়েছে হয়তো দুটো ঘটনা অত্যন্ত নিন্দনীয়, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেটাকে এমনভাবে হাইলাইটেড করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সন্দেশখালির সমস্ত মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে, এই কথাটা ঠিক নয়। আমি এটাই বলতে চেয়েছি এবং আজও বলছি। শাহজাহানকে এত অপত্য স্নেহ কেন আপনার? আগে কি জানতেন না শাহজাহানের বিরুদ্ধে এত খুনের অভিযোগ রয়েছে? দল থেকে আপনাদের কাছে অভিযোগ আছে, দলের পুরনো কর্মীরা দলকে অভিযোগ করেছে, কিছুই জানতেন না? কেন প্রোটেক্ট করছিলেন শাহজাহানকে? না, কেউ শাহজাহানকে প্রোটেক্ট করেনি। দেখুন, সব খবরে আমি একটু আগেই শুরুতেই যেটা বললাম, 100% ফিডব্যাক তলার লেভেল থেকে পাওয়া যায় না। আমি শুরুতেই কথাটা বলেছি। স্বাভাবিকভাবে আগে আমাদের দলের সভাপতি ছিলেন জেলার শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি মূলত সংগঠনটা সারা জেলা জুড়ে দেখতেন। আমি 2019-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীকালের ওই আগস্ট সেপ্টেম্বর অবধি জেলার যুব সভাপতি ছিলাম। স্বাভাবিকভাবে আমার রাজনৈতিক পরিপ্রেক্ষিতটা ছিল যুব আন্দোলনকে সংগঠিত করা। স্বাভাবিকভাবেই শাহজাহানের পলিটিক্সটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না, কারণ ওটা আমার পেরিফেরির মধ্যে ছিল না। আমি কিন্তু যখন এলাকায় এরপরে যখন আমি গেলাম, আপনি দেখবেন আমি প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমি বলেছি এটা ভুল, এটা অন্যায়, আপনি ক্ষমা করে দিন, আপনারা জীবনে আর এই ঘটনা ঘটবে না। কারণ এবং আপনি জানেন যে উত্তম সর্দারকে আমরা প্রথম দিনই দল থেকে বহিষ্কার করে দিয়েছিলাম, শিবুরক্ষীর তারপরেই অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং দল কিন্তু কাউকে রেয়াত করেনি, দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু যে কথাটা আমরা বলতে চেয়েছি, আন্দোলনের নির্দিষ্ট নিশ্চয়ই কিছু কারণ ছিল, দল ভুল তো করেছিলই, তার জন্য আমরা রেকটিফাই করার জন্য যা যা করণীয় আমরা সেটা করেছি। কিন্তু আমরা দার্থহীন ভাষায় বলছি, সন্দেশখালির সমস্ত মা বোনের উপরে অত্যাচার হয়নি, যেটা দেখানো হয়েছিল কিংবা যেটা সারা বাংলা জুড়ে প্রচার করার চেষ্টা হয়েছিল। সেদিনও বলেছি, আজকেও বলছি, যে দুটো ঘটনা ঘটেছে লিপিবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মানে যা ঘটেছে তাতে কি আপনারা লজ্জিত? আমি তো প্রকাশ্যে ক্ষমা চেয়েছি, আবার লজ্জার তো প্রশ্ন নেই, ক্ষমা চেয়েছি। এবং আমি তো ক্ষমা চেয়েছি অ্যাজ এ ম্যান পার্থভৌমিক না, আমি তো তৃণমূলের একজন কর্মী হিসেবে ক্ষমা চেয়েছি এবং তারা তো ক্ষমা করেছে। আজকে আপনি সন্দেশখালী গ্রামে দেখুন, হাজী নুরুলকে নিয়ে সন্দেশখালীর সমস্ত আমজনতা বেরিয়ে পড়েছে, কারণ মমতা ব্যানার্জির প্রতি কিংবা অভিষেক ব্যানার্জির প্রতি তাদের কোনো অনাস্থা ছিল না, তাদের অনাস্থা ছিল লোকাল নেতৃত্বের উপর, যে লোকাল নেতৃত্ব তাদের উপরে অত্যাচার করেছে। এবং যখন বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে এই আন্দোলনটা শুরু করেছিল, নিশ্চিতভাবে ওদের একটা গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডটাকে ওরা ব্যবহার করেছে, কিন্তু তাতে পরে সামিল হয়েছিল তৃণমূলেরও অনেক মানুষ।
প্রচুর তৃণমূলের মানুষ যারা মন থেকে তৃণমূল করে, কিন্তু শিবুদের এই অত্যাচারে, কি এদের এই অত্যাচারে যারা কথা বলার মতো সুযোগ পাচ্ছিল না, তারা যখন কথা বলার সুযোগ পেয়েছে তারা কথা বলেছে। আজকে আপনি সন্দেশখালী গ্রামে গিয়ে দেখুন, ওখানে আপনি আর বিজেপি সিপিএম খুঁজে পাবেন না, সব তৃণমূলের ছেলেরাই ডোর টু ডোর করছে। বেশ, আমরা পরের এডিটর গার্গী গৌর ঠাকুরতার প্রশ্ন। পার্থবাবু, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় সমার্থক। এমনকি এটাও বলা হয় রাজনৈতিক মহলে যে আপনার উত্থান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পতন, কোট আনকোট, এই দুটো প্রায় একই সঙ্গে ঘটেছে। কি বলবেন? জ্যোতিপ্রিয় মল্লিক আমার নেতা। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জেলায় তৃণমূল কংগ্রেস করেছি। মুকুল রায় আমাদের গার্জিয়ান ছিল। তার পতন হবে, আমার উত্থান হবে, এটা হতে পারে না। আমার যদি কোনো উত্থান হয় তাহলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং অতি অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে। প্রশ্নের প্রথম ভাগটার উত্তর যদি আপনি দেন। আমি আপনাকে খুব গর্ব করে বলতে পারি যে উত্তর 24 পরগনা জেলার মতো ইউনাইটেড জেলা নেতৃত্ব পশ্চিমবাংলার অন্য কোথাও আপনি পাবেন না। একটা ছোট্ট প্রশ্ন আমি জাস্ট এখানে অ্যাড করতে চাইবো। উত্তর 24 পরগনার প্রসঙ্গ যখন উঠলো, এই দুর্নীতি নিয়ে যখন আমাদের কাছে এত খবর আসছিল না, তখন এই উত্তর 24 পরগনাটা দুর্নীতির যেন মনে হচ্ছিল আতুর ঘরে হয়ে দাঁড়িয়েছিল। রেশন, শিক্ষা, সব কিছুর এই উত্তর 24 পরগনা থেকে সমস্ত দুর্নীতি উঠে এসেছিল। এই বিষয়টা কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে, অলরেডি অ্যারেস্ট হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের তো একটাই বক্তব্য, আমরা দল থেকে, আপনি জানেন যে 7 দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, দল সাসপেন্ড করেছে। জ্যোতিপ্রিয় মল্লিককেও দল মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এরা যদি দোষী হয় তাহলে তাড়াতাড়ি আদালতে চার্জশিট পেশ করে, ফাইনাল চার্জশিট পেশ করে কেন বাংলার মানুষ কিংবা ভারতবর্ষের মানুষকে বলা হচ্ছে না যে এরা অপরাধী? কেন এতদিন তদন্ত ঝুলিয়ে রাখা হয়েছে? বেশ, আমরা নেক্সট এডিটরের প্রশ্নে চলে যাব। রাজা চট্টোপাধ্যায়। পার্থদা, সাম্প্রতিক সময়ে আপনার একটা মন্তব্য, সম্ভবত মুকুলবাবুকে বাড়িতে দেখতে গিয়ে বেরিয়ে কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে আপনি সেদিন বলেছিলেন এই দুর্নীতি প্রসঙ্গে, যে যা হয়েছে সব ওই 11-16 21-এর মন্ত্রিসভায় কিন্তু এই ধরনের কোনো করাপশন নেই। খুব স্ট্রাইকিং। এটা বলার অর্থ কিন্তু অ্যাকাউন্টেবিলিটি গোজ টু ডিরেক্ট মমতা ব্যানার্জি, অবশ্যই। যদিও এখন বলা মানেও একই ব্যাপার, তিনি মুখ্যমন্ত্রী। একটা এর সঙ্গে একটা ট্যাগ করে দেব, 2016-র মন্ত্রিসভার শপথের ঠিক আগে, মানে সরকারের শপথ নেওয়ার ঠিক আগে রেড রোডের সেই সময় একটা টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন ঠিক আগের রাতে, যে যারা অন্ধ আনুগত্য দেখায় তারা মন্ত্রিসভায় ঠাঁই পায়। তারপরে সেই টুইটটা ডিলিট করে দেওয়া হয়েছিল, খবর হয়েছিল সেটা। কিন্তু মনে করা হয় যে আপনাকে মন্ত্রিসভায় না দেখে অভিষেকবাবুর দাবি ছিল আপনাকেও রাখতে হবে এবং কয়েকজনকে সরাতে হবে, সেই টুইটটা করা হয়েছিল। দুটোর যদি উত্তর আপনি দেন। না, এটা আমার জানা নেই, আপনি আজকে প্রথম শুনলাম, আমার জানা ছিল। আমি আপনাকে বলি, আমি যেটা বলেছি যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, প্রায় 3 বছর হতে চলল, আজ অবধি কেউ কোনো অভিযোগ জানাতে পারেনি। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস মমতা ব্যানার্জির নেতৃত্বে রিসেন্টলি যে 10,000 শিক্ষক নিয়োগ করলো, কেউ অভিযোগের আঙুল তুলতে পারেনি। 3 বছরে এই মন্ত্রিসভার কোনো কাজের বিরুদ্ধে আজ অবধি কোনো বিরোধী দল কোনো অভিযোগ জানাতে পারেননি। আমি এই জায়গাটাকে ক্রেডিট দিতে চেয়েছিলাম। যা ঘটনা, আমি 11-16 বলিনি, যা ঘটনা ঘটেছে সেটা 16-21-এর এই মন্ত্রিসভাকে কেন্দ্র করে। এখন মমতা ব্যানার্জির পক্ষে তো সম্ভব না যে সব মন্ত্রীর পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া। এটা কি মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব? দলের মমতা ব্যানার্জির কী করা সম্ভব? কারোর বিরুদ্ধে যদি কোনো অনৈতিকতার কোনো প্রশ্ন থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনাকে দেখতে হবে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছেন কি নেননি। মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছেন। প্রত্যেকটা মিটিংয়ে তিনি বলেন যে তুমি কি সোনার ডাল খাবে না হীরের ভাত খাবে, নিজেকে সংযত করো, এই পরামর্শ তিনি দিয়েছেন। এবার ধরুন 11-16 সরকারটা তো না 11-16 বলিনি আমি, 11-16, 16-21 তো কিচ্ছু বলিনি। আমি বলেছিলাম স্পেসিফিক, আপনি বার করুন 2021-এর পর
3 বছর যে সরকারটা চলছে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে পারছে না। আদার মিনিং তো তাই দাঁড়ায় না, তার মানেটা কি? আপনাকে যখন আপনি আমার দুর্নীতি নিয়ে আলোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আপনারা টিভিতে আলোচনা করছেন, তখন আপনারা এটা বলছেন না যে এই 3 বছরে এই সরকারটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার মানে এই সরকারটা যে কত ভালো চালাচ্ছেন মমতা ব্যানার্জি, এটা আলোচনা হচ্ছে না। এটাই আমার বলার ছিল। আমি দুর্নীতি নিয়েই আপনাকে প্রশ্নটা করতে চাইছি। ধরুন বর্ষা আসছে, কিছুদিন বাদেই সুন্দরবনে আবার বাঁধ ভাঙবে এবং সুন্দরবনের মানুষ চোখের জলে ভাসবেন, এবং অভিযোগ হচ্ছে একটা দালাল চক্র তারা টাকা লুট করবে। এই একটা মধু, এই একটা রোজগারের জায়গা সেচ দপ্তরকে ঘিরে রয়েছে, এই অভিযোগ আছে। এবং তার সঙ্গে আরেকটাও অভিযোগ আছে যে সেই মধুর একটা অংশ একেবারে মন্ত্রিত্বে বা প্রশাসনের শীর্ষ স্তরে গিয়ে পৌঁছয়। এ বিষয়ে আপনার মতামত জানবো, কিন্তু তার আগে এই প্রসঙ্গে আমাদেরই এই অনুষ্ঠানে কিছুদিন আগে এসেছিলেন আপনার গুড ফ্রেন্ড, তিনি কি বলেছেন সেটা একটু শুনে নেব, তারপরে আরেকটু আমি প্রশ্ন সংযোজন করব। অর্জুনবাবু, সেই তালিকায় আপনার গুড ফ্রেন্ড রয়েছে? গুড ফ্রেন্ড ব্যারাকপুরে আপনার গুড ফ্রেন্ড বলে এতদিন আপনি যাকে বলতেন, এখন অবশ্যই নিশ্চয়ই আছে। না না, গুড ফ্রেন্ড সবসময় গুড ফ্রেন্ডই থাকে। একটা পলিটিক্যাল মঞ্চে আমাদের বলতে হয়, আর গুড ফ্রেন্ড থাকবে কেন? ও দেখুন, ও নিজেও চাইবে না কি ও এই লড়াইতে সাকসেস হোক, কেন? মন্ত্রী অত ভালো মন্ত্রী, অত ভালো রোজগার, কি ও এমপিতে রোজগার পাবে না? মন্ত্রিত্বে রোজগার, এবং সেই কারণে আপনি এমপি হতে চাইবেন না বলছেন আপনার গুড ফ্রেন্ড অর্জুন সিং। আপনি কি বলবেন? 2022 সালের 3 আগস্ট আমি মন্ত্রী হয়েছিলাম। তারপর থেকে আজ অবধি বিরোধী দলের একজনও কেউ ইরিগেশন নিয়ে কোনো অভিযোগ করেনি। বরঞ্চ বিধানসভায় আপনি বিরোধী দলের যারা আছে তাদের জিজ্ঞেস করবেন, তারা বলবে যে পার্থভৌমিকের কাছে গেলে কাজ পাওয়া যায়। আজ অবধি একটা অভিযোগ আপনাদের যে কোনো সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, কোথাও কোনো অভিযোগ ইরিগেশন ডিপার্টমেন্ট সম্পর্কে কেউ করেনি। এটা আমার গর্বের জায়গা। আমার প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে, আমার চিফ ইঞ্জিনিয়াররা থেকে আরম্ভ করে, আমার জুনিয়র ইঞ্জিনিয়াররা, আমরা একটা টিমওয়ার্ক গড়ে তুলতে পেরেছিলাম। আমি প্রথম বোধহয় এক মন্ত্রী যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যারা একদম নিচুতলায় কাজ করে, জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের সাথে আলাদা করে মিটিং করেছি। তাদের প্রত্যেকের কাছে আমার ফোন নাম্বার ছিল, তাদের ফোন নাম্বারও আমার কাছে ছিল। তাদের নিয়ে আমি একটা গ্রুপ করেছিলাম, কারণ একদম বেস লেভেলের কাজ তারা করে। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমি কত লোককে ট্রান্সফার করেছি সেটা আমার প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র বলতে পারবেন। তা এবং আমার বন্ধু অর্জুন সিং যেটা বলেছেন, এখন ও যেটা নিজে ভাবে সেটা যদিও পরের ক্ষেত্রে ভাবে, তাতে আমার কিছু করার নেই। বন্ধুর প্রতি আমার বেস্ট উইশেস রইল। একজন গর্বের মন্ত্রীকে এই বাংলা থেকে কেন্দ্রে নিয়ে যেতে চাইছেন কেন আপনার দলের নেতৃত্ব? দল মনে করেছে যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ চলছে, যে অশান্তি চলছে, সেখান থেকে ব্যারাকপুরকে ফেরাতে হবে। 2019-এর অর্জুন সিং জেতার পর সেই ভয়াবহ তাণ্ডব, 6 জনের খুন হওয়া, 1000 বাড়ি ভাঙচুর, 2000 লোক বাড়ির বাইরে, কাউন্সিলরদের রিভলভারের ডগায় দিল্লিতে নিয়ে যাওয়া, ওই অত্যাচার তো মানুষ দেখেছে, ওই আগুন তো মানুষ দেখেছে। আবার মানুষ এটাও দেখেছে 2021-এ তৃণমূল জেতার পর একটা বিজেপি নেতার কোনো ক্ষতি হয়নি। 2011-এ তৃণমূল জেতার পর একটা সিপিএমের কোনো পার্টি অফিস দখল হয়নি। এগুলোও তো মানুষ দেখেছে। মানুষ তো সেখান থেকে বিচার করবে। ভাটপাড়ার মানুষকে, ব্যারাকপুরের মানুষকে আমার একটাই সন্দেশ, একটাই কথা, আমি বলছি, উনি নরেন্দ্র মোদীরও না, উনি মমতা ব্যানার্জিরও না, উনি বাঙালিরও না, উনি অবাঙালিরও না, উনি হিন্দুরও না, উনি মুসলমানেরও না, উনি এসসিরও না, উনি এসটিরও না, উনি সেলফ।
নিজেকে ছাড়া উনি কিচ্ছু বোঝেন না। বেশ, কিন্তু এখন সময় অ্যান্ড 5 এডিটরসের র্যাপিড ফায়ার রাউন্ডে পার্থবাবু প্রশ্ন করা হবে আপনাকে এবং আপনাকে অপশন দেওয়া হবে, আপনাকে 1, 2, 3 করে সেই প্রশ্নের উত্তরগুলো মানে সাজিয়ে ফেলতে হবে। আমি প্রথম প্রশ্নটা বলে দেখব। আজকে প্রথম প্রশ্ন পার্থবাবুর জন্য। পছন্দের রাজনীতিবিদ হিসেবে কাকে রাখবেন? 1, 2, 3 করে। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়। বেশ, আমরা পরের প্রশ্নে যাব। পছন্দের সেলিব্রিটি রাজনীতিবিদ? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া। সেলিব্রিটি হিসেবে বলবো না, আমি পলিটিক্যাল হিসেবে বলে দিতে পারি সায়ন্তিকা, জুন মালিয়া। বেশ, পরের প্রশ্ন। পছন্দের সতীর্থ কাকে রাখবেন? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল। আমি জ্যোতিপ্রিয় মল্লিকেরই সান্নিধ্যতে ছিলাম, বাদবাকি দুজনের সাথে আমার অত সম্পর্ক ছিল না। তাও 2, 3-এ কাকে রাখবেন? তাহলে 2 পার্থ চট্টোপাধ্যায়, 3 অনুব্রত মণ্ডল। বেশ, পরের প্রশ্ন। পছন্দের প্রতিপক্ষ অর্জুন সিং নাকি শুভেন্দু অধিকারী প্রতিপক্ষ হিসেবে? তাহলে তো অর্জুন সিং এখন প্রতিপক্ষ মেইন, তাকেই 1 নম্বরে রাখতে হবে। বেশ, আমরা পরের প্রশ্ন দেখি। পছন্দের হটস্পট হিসেবে কাকে বাছবেন? 1 সন্দেশখালী রয়েছে, বকটুই রয়েছে, কামদুনি। 1, 2, 3 করে কাকে কোথায় রাখবেন? আমার পছন্দের হটস্পট একটাও নেই। পছন্দের হটস্পট বলতে যা বোঝায় সেটা আমার কাছে একটাও নেই। তবে সবগুলো ঘটনাই যদি যেটা ঘটেছে সেটা দুঃখজনক, এটুকু বলতে পারি। বেশ, উত্তর পেলাম, কিন্তু আমাদের এডিটরদের এখনো বেশ কিছু প্রশ্ন রয়েছে, চোখা প্রশ্ন এখনো বাকি রয়েছে, র্যাপিড ফায়ার এখনো বাকি রয়েছে। অনির্বাণদার কাছে আমি শুরুতে চলে যাব। অর্জুনগড়ে চ্যালেঞ্জার পার্থ ভৌমিক, প্রবল প্রতিপক্ষ, আর ব্যারাকপুর তো সিনোনিমাস উইথ অর্জুন সিং। আপনার কি সত্যি সত্যি দিল্লি যাওয়া হবে? আমি প্রথম কথাতেই আপত্তি জানাচ্ছি, ব্যারাকপুর মমতা ব্যানার্জির গড়। 2021 সালের বিধানসভা নির্বাচনে 7টার মধ্যে আমরা 6টা জিতেছিলাম। 2019-এ যখন অর্জুন সিং হঠাৎ করে চলে গিয়েছিলেন মমতা ব্যানার্জির সাথে, আমি বলবো বিশ্বাসঘাতকতা করি, তখন আপনি দেখুন যে মুকুল রায় তখন বিজেপির বড় নেতা, তার ছেলে শুভ্রাংশু রায়, সুবোধ অধিকারী আজকে যিনি বিজেপি তৃণমূলের এমএলএ, তিনি তখন বিজেপির নেতা, সুনীল সিং নোয়াপাড়ার এমএলএ, তিনি অর্জুন সিংয়ের আত্মীয়, আজকে দমদমের ক্যান্ডিডেট শিলভদ্র দত্ত ব্যারাকপুরের এমএলএ। পরশদার বয়স হয়ে গেছিল, শারীরিক অসুস্থতার জন্য পরশদার জগদ্দলে যায়নি। অর্জুন সিং সে সময় ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল। ভাটপাড়া মিউনিসিপ্যালিটিটা হচ্ছে ভাটপাড়া বিধানসভা এবং জগদ্দলের 18টা ওয়ার্ড নিয়ে। স্বাভাবিকভাবে পুরো এলাকাটায় অর্জুন সিংয়ের একটা আধিপত্য ছিল। শুধুমাত্র আমডাঙ্গা এবং নৈহাটিতে আমরা লড়াই দিয়েছিলাম, এবং আমাকেও যেহেতু বাদবাকি সমস্ত জায়গায় পুরো সেট আপটা, যেরকম ধরুন ভাটপাড়ায় আমাদের কেউ ছিল না, আমাকে অন্যান্য দল থেকে লোক এনে ভাটপাড়ায় একটা ফরমেশন গড়তে হয়েছিল, যে সিপিএম থেকে জিতু সাউ, কংগ্রেস থেকে সোমনাথ শ্যাম, বিজেপি থেকে ধরমপাল গুপ্তা, মানে একটা থোরবড়ি খাড়াবড়ি থোর করে আমি একটা ওইটা করতে গিয়ে আমি নিজেও নৈহাটিতে সময় দিতে পারি। আর 2021-এ যখন আমি 2 বছরের সময় পেলাম, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, অভিষেক ব্যানার্জি পুরোটা মনিটরিং করেছিলেন, দেখুন আমরা 6টা সিট জিতেছি। তাহলে 2019-এর সাথে 2024-এর আকাশ পাতাল পার্থক্য। এখন বীজপুরে সুবোধ তৃণমূলের হয়ে লড়ছে, শুভ্রাংশুও লড়ছে, এখন সোমনাথ শ্যামও লড়ছে, গোপাল রাউত যে অর্জুনের মেইন হ্যান্ড ছিল, প্লাস অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং, সে আমার ইলেকশন এজেন্ট, সবাই লড়ছে। অতএব এখন ব্যারাকপুরে আমাদের এমএলএ হচ্ছে রাজ চক্রবর্তী, অসম্ভব পরিশ্রমী ছেলে, ও সেলিব্রিটি বাদ দিন, 7 দিনের 5 দিনও ব্যারাকপুরে পড়ে থাকে, প্লাস 2 চেয়ারম্যান উত্তম, কমলেশ এবং আমাদের সিনিয়র লিডার প্রশান্ত দা, নোয়াপাড়ায় মঞ্জু বোস, সুনীল নিজে এবার তৃণমূলের প্রচণ্ড পরিশ্রম করছে। অর্থাৎ এবার তো ওর যে 19-এর টিমটা ছিল পুরোটাই এবার তৃণমূলের সাথে। পার্থবাবু, একটা বিষয়, ওয়েব সিরিজ, আপনি পর্দার লোক, আপনি মঞ্চের লোক, আপনি আবার রাজ্যে শাসক দলের মন্ত্রী। ওয়েব সিরিজে আপনি অভিনয় করেছেন যেখানে সুন্দরবনের ঘটনায় দেখানো হচ্ছে, যেটা নিয়ে প্রচুর বিতর্ক হলো। আপনি এখনই বলছিলেন যে আমার ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো অভিযোগ নেই। সেই সুন্দরবন, যে সুন্দরবনে আপনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন,
সেখানে আপনি যদি বাসন্তী থেকে রামপুর পঞ্চায়েত পর্যন্ত যান, রাস্তার দুপাশে নদীর ধারে ইরিগেশনের জমি দখল করে বড় বড় যন্ত্র চালিয়ে মাটি গাছপালা তুলে দিয়ে ম্যানগ্রোভ নষ্ট করে ভেরি তৈরি হচ্ছে। একটি লোক মুখ খোলে না। আমরা TV9 বাংলা এক্সক্লুসিভলি সেই স্টোরি দেখিয়েছিলাম। বালিদ্বীপ, বকখালি, ঝড়খালি, একের পর এক পঞ্চায়েতের সামনে দিয়ে জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় নেতারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা জানি না। আপনাদের কাছে, আপনার কাছে বা ডিপার্টমেন্টে কোনো অভিযোগ নেই যে ম্যানগ্রোভ ধ্বংস করে ইরিগেশনের জায়গা দখল করে, বন দপ্তরের জায়গা দখল করে কিলোমিটারের পর কিলোমিটার চুরি হয়ে যাচ্ছে গাছ এবং তৈরি হচ্ছে ভেরি, পরিবেশ নষ্ট হচ্ছে? না, আমি আপনাকে পরিষ্কার কথা বলি, যে অভিযোগ আমাদের ডিপার্টমেন্টে যায় কিংবা ব্যক্তিগতভাবে আমার কাছেও যায়, আমরা সঙ্গে সঙ্গে ডিএমকে জানিয়ে দিই। কারণ জেলার প্রশাসনটা ডিএম দেখে। আমি এটুকু বলতে পারি, যে কোনো অভিযোগ আসলে আপনি নিশ্চিতভাবে আমার ডিপার্টমেন্টে আসবেন, দেখবেন যদি আমাদের কাছে কোনো অভিযোগ স্পেশালি কেউ করে থাকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএমকে সেটা পাঠ্য করে দিই এবং বলি যে আপনি ইন্টারভেন করুন, আপনি দেখুন এটা কী হচ্ছে। আমরা অনেক জায়গাতে এরকমভাবে কাজ আটকেছি। আমাদের কাছে খবর এসেছিলো বসিরহাটে হয়েছে, আমরা আটকে দিয়েছি। যেখানে যেখানে এরকম আমরা খবর পেয়েছিলাম টাকিতে হচ্ছিল, আমরা আটকে দিয়েছি। যেখানে যেখানে আমাদের কাছে খবর এসছে আমরা আটকে দিয়েছি। দেখুন, ইরিগেশনের কাজ মূল এত বিস্তীর্ণ এলাকায়, আমি প্রথমে বলেছি, আবার আমাকে রিপিট করতে হচ্ছে, 100% খবর আমাদের কাছে আসে না। আমরা কেউ ভগবান নই, কেউ আল্লাহ নই যে পুরোটাই আমার কাছে মাথায় ঢুকে যাবে। আমাদের কাছে 100% খবর আসে না, কিন্তু খবর আসলে আমরা স্টেপ নিয়ে এটা দেখাতে পারবেন না। সোনাঝুরি দখল হয়ে যাচ্ছে, খবর পেয়েছেন? সোনাঝুরি দখল হয়ে যাচ্ছে, একাধিক কমপ্লেন হয়েছে। বোলপুর বা বীরভূমের প্রশাসন একটি পদক্ষেপ করেনি, খবর আছে? এখন বোলপুর কিংবা বীরভূমের প্রশাসক যদি পদক্ষেপ না করে থাকে, আপনার কাছ থেকে আমি শুনলাম, আমি সিএমকে জানাবো। কিন্তু সব তো আমাদের কাজ করতে হয় থ্রু ডিএম। প্রশাসনটা ডিএম দেখে, আমরা তার কাছে পাঠাতে পারি যে এটা এই ঘটনা আমার গোচরে এসছে, আপনি দেখুন। প্রশাসনিক ব্যাপারটা পুরো জেলার, এটা কন্ট্রোলড বাই ডিএম। আর আমার ইরিগেশনের কেউ যদি কোনো অপরাধ করে থাকে সেটা ডিপার্টমেন্টে। বেশ, আমরা পরের প্রশ্নে যাবো। আমাদের পরের এডিটর গার্গী ঘোষাকর। পার্থবাবু, প্রশ্ন পর্বের প্রথম দিকে আপনি একটা কথা বললেন যে ফিডব্যাক সবসময় আসছে না নিচুতলা থেকে। না, আসে না। আসে না কেন আসে না? আপনারা তো যেই স্তরে জনসংযোগ করছেন বা তৃণমূল স্তরে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলছেন, তারপরেও কেন ফিডব্যাক আসছে না? তাহলে তো আরেকটা সন্দেশখালি হতেই পারে। মানে এটা কি অনেক দিন শাসক হয়ে আছেন বলে আসছে না? কেন আসছে না? না না না, এটা কি হয়, আপনি 100% মানুষের এরকমভাবে ফিডব্যাক পাবেন না দিদি। আমাদের বক্তব্য হচ্ছে আপনি এরকমভাবে 100% সবাইকে ভালো পাবেন, এরকম হয় না। আমিও কখনো দাবি করি না যে তৃণমূলের আমার যে যারা কাজ করছে তারা সবাই সব সাধু পুরুষ আর বিরোধী দলের সবাই খুব খারাপ। কিন্তু চেষ্টা করি, আমি অন্তত দেখেছি যে মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সর্বভারতীয় ক্ষেত্রে, যে যে জায়গায় এরকম আমাদের লুফলস আছে কিংবা কারোর বিরুদ্ধে অভিযোগ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম টাইম স্পেয়ার করেন না, সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেন দলীয় ক্ষেত্রে। রাজা চট্টোপাধ্যায়। পার্থবাবু, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সিপিএমটি, আপনার সতীর্থ এবং আপনার একসময় জেলার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ক্ষমতায় সরকার আপনাদের আসার পরেই তিনি বললেন বিয়ে পৈতে অন্নপ্রাশন বয়কট সিপিএম, পাশে বসবে না। এই যদি সিপিএমের এগেনস্টে আপনাদের দলীয় মানসিকতা হয়, তাহলে পার্থ ভৌমিক যখন ব্যারাকপুরে দাঁড়াচ্ছেন তিনি চলে যাচ্ছেন তরিৎ তোপদারের বাড়ি। দলের নেত্রী বলছেন যারা ভালো বাম তারা আমাদের ভোট দিন, আবার যদি বাম ভোট বিজেপিতে যায় তখন আপনাদের গাত্র দেওয়া হচ্ছে। না, ব্যাপারটা এরকমভাবে দেখলে হবে না। বালুদা যখন কথাটা বলেছিল তখন আমরা 2011 সালে ক্ষমতায় এসেছি সিপিএমের 34 বছরের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে। স্বাভাবিকভাবে দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু ভিতরের একটা জ্বালা যন্ত্রণা তো সবার ছিল, একটা নিচুতলার কর্মী থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় মল্লিক অবধি। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ভেঙে দেওয়া হয়েছিল, জেলে ছিলেন। অতএব স্বাভাবিকভাবে তিনি সেই জায়গা থেকে বলেছিলেন। তরিৎবাবুর বাড়িতে আমি গেছিলাম, ওনার বয়স এখন 84। উনি একটু নার্ভের প্রবলেম হয়েছে ওনার, মাঝে মাঝে হাঁটাচলা করতে ওনার কষ্ট হয়। আমি ব্যারাকপুরে একটা মিটিং করতে গেছিলাম দলীয় কর্মীদের নিয়ে, তখন আমাকে
ওখানকারই একজন কাউন্সিলর বললো যে তড়িৎবাবু এই ব্যাপার, একজন প্রবীণ রাজনীতিবিদ। আমি তখন আমার এক বন্ধুকে বললাম, যিনি তড়িৎবাবুর ঘনিষ্ঠ, যে স্যার বাড়িতে আছে নাকি রে, একটু খোঁজ নে তো। সে খোঁজ নিয়ে বললো হ্যাঁ স্যার বাড়িতে আছে। আমি বললাম স্যারের নাম্বারটা তাহলে আমাকে একটু দে। স্যার উনি নাম্বার পাঠালেন, আমি ফোন করলাম, উনি বললেন কে? আমি বললাম আমি পার্থ ভৌমিক। আপনার শরীর কীরকম আছে? বলে এই তো একটু অসুবিধা হয়, হাঁটা চলা করি, পার্টি অফিসে যাই, কিন্তু আগের মতো তার দৌড়ঝাঁপ করতে পারি না। বললাম ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসছি। তো বললো তাহলে 7:30টায় এসো। আমি রাজ চক্রবর্তী, ওখানকার যে চেয়ারম্যান উত্তম দাস, আমার এক কাউন্সিলর সম্রাট তপাদার, আমরা গেলাম। 15 মিনিট বসেছি, একটা রাজনৈতিক কথা হয়। আমি তো তড়িৎবাবুর বিরুদ্ধে লড়েছি, সিপিএমের বিরুদ্ধে লড়েছি। আমি যখন যুব সভাপতি, আমি তো বলিনি তড়িৎবাবু আমার গুরু। আমি ওনার বয়সকে সম্মান দিয়েছি, আমি ওনার প্রাজ্ঞতাকে সম্মান দিয়েছি। বেশ বেশ, আমরা পরের এডিটরের প্রশ্নে যাব। সৈকত, পার্থবাবু, আপনি দীর্ঘদিনের নাট্যকর্মী, খুব ছোট বয়স থেকে নাট্যকর্মী, এবং সম্প্রতি পর্দাতেও আপনার অভিনয় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টালিগঞ্জের যারা বিশিষ্ট অভিনেতা এই জায়গায়, এবং কেউ কেউ তো এটাও বলেছেন যে ইউ আর ইন এ রং প্রফেশন, আপনার পুরো সময়ের অভিনেতা হওয়াই উচিত। তা আপনি একটু আগেই বললেন যে রিয়েল লাইফের থেকে রিয়েল লাইফ অনেক কঠিন। কখনো মনে হয় না যে এই সন্দেশখালি, এই দুর্নীতির অভিযোগ, এই চোর বদনাম, এত কিছু শুনে অনেক হয়েছে, থাক আমি যেটা ভালো করে করতে পারি, যেখানে আমার সুনাম আছে সেইখানে চলে যাই, সেই জীবনটাতে? না দেখুন, আমার এটা মনে হতো যদি আমি দেখতাম আমার দল কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি যদি দেখতাম যে দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, হয়তো এটা আমার মনে হতো। আমি যদি দেখতাম উত্তম শিবুরা জেলের বাইরে রয়েছে, তাহলে হয়তো আমার এটা মনে হতো। কিন্তু আমি তো দেখেছি দল ব্যবস্থা নেয়। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করে না। আমি তো দেখেছি যে বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ আছে, তাদের সরিয়ে দিতে 1 সেকেন্ড সময় নেয় না। যখন আমি এটা দেখি তখন তো আর আমার মানসিক আঘাত লাগে না। আমি যেদিন দেখব যে যেগুলোর ক্ষেত্রে মানুষের মারাত্মক সেন্সেশন আছে, দল ব্যবস্থা নিচ্ছে না, অথচ সেটা জাস্টিফাইড। আপনি বলুন না, উত্তমকে কি আমার তাড়ানোর অধিকার আছে? আমি কি সেই ক্ষমতার অধিকারী? নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব আমায় বলেছে তুমি অ্যানাউন্স করবে, উত্তমকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, তাই আমি বলেছি। তা তখন তো আমার ভালো লাগে যে আমার নেত্রী তার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় বলছেন তুমি ওকে তাড়িয়ে দাও, প্রশাসনকে বলা হচ্ছে অ্যারেস্ট করুন। তখন তো ভালো লাগে যে না, আমি ঠিক জায়গায় আছি, অন্তত মানসিক কষ্ট আমার হবে না। রাজনীতির চাপে অভিনয়টা অনেক সময় পেছনে পড়ে যায়, অভিনয় করতে পারেন না। আক্ষেপ হয় না কখনো যে মনে হয় না আরেকটু বেশি এতে সময় দিতে পারলে ভালো হতো? না দেখুন, কষ্ট তো মাঝে মাঝে হয়। যেরকম ধরুন এখন একটা ফেরারি ফৌজ বলে নাটক করছিলাম আমরা, অনেকগুলো শো ক্যান্সেল হয়ে গেল। আমি বললাম যে আমি পারবো না, আমায় ক্ষমা করে দাও, আমাকে এই জায়গায় ব্যারাকপুর লোকসভায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কারণ যখন নাটকটা শুরু হয়েছিল তখন তো আমি জানতাম না আমি এমপি ক্যান্ডিডেট হব। স্বাভাবিকভাবে শোগুলো তখন নেওয়া ছিল, তাদের আমাকেই ফোন করে বলতে হলো যে ক্ষমা করে দাও, আমি তো এরকম আটকে গেছি, তোমরা কিছু মনে করো। এই কম্প্রোমাইজগুলো করতে হয়। কারণ দেখুন, আমি অ্যাকচুয়ালি পাড়ায় মাচার থিয়েটারের ছেলে ছিলাম। আমি এরকমভাবে থিয়েটার প্রকৃত অর্থে কি আমি জানতাম না। এটা আমাকে হাতে ধরে শিখিয়েছে ব্রাত্য বোস। ব্রাত্য বসই আমাকে সাহস দিয়ে জোর করে আমাকে মেঘে ঢাকা তারায় অভিনয় করিয়েছিল, এবং একটা গুরুত্বপূর্ণ চরিত্র। আমি ওনাকে বলেছিলাম, আপনি কি করছেন, আপনি আমার মতো একটা মফস্বলের ছেলে, আমি একাডেমিতে দাঁড়িয়ে অভিনয় করব, এটাই আমার কাছে একটা বিশাল স্বপ্ন। বলছে আপনি জানেন না যে আপনার মধ্যে কতটা অভিনয় ক্ষমতা আছে। আপনি শুধু একাডেমি না, আপনি একদিন সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে অভিনয় করে বেড়াবেন। এবং সে সৌভাগ্য ব্রাত্য বসুর দৌলতে আমার হয়েছে। আমি ভারতবর্ষের অনেক জায়গাতে আমি থিয়েটারে অভিনয় করেছি।
এখন ফেরারি ফৌজ দেবশঙ্কর হালদারের মতো একটা বিশাল ব্যক্তিত্বের সাথে অভিনয় করছি দেবাশিসের পরিচালনায়, যে এখন খুব নামকরা নাটকের পরিচালক, এবং দেবুদার মতো লোক, আরও প্রচুর গুণী শিল্পী আছে, বুদ্ধর মতো একটা ইয়ং ছেলে আছে, দেখবেন আগামী দিনে যে বাংলার নাট্য জগৎকে শাসন করবে। আমি এখন আজকেই দায়িত্ব নিয়ে বলছি। আর সুরঞ্জনা দাশগুপ্তর মতো অভিনেত্রী আছে, এত সিনিয়র অভিনেতা অভিনেত্রী, এদের সান্নিধ্যে তো কিছু শেখা যায়, সেটা শেখার চেষ্টা করি। কিন্তু কখনোই ডিপার্টমেন্টের কাজ এবং রাজনীতিকে ফাঁকি দিয়ে নয়। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যা বলেন আমি সেটা পালন করি। সেখানে আমাকে অনেক সময় থিয়েটার আমাকে তখন পিছনে রাখতে হয়, রাজনীতি ফার্স্ট, কারণ মমতা ব্যানার্জি আমাকে পরিচিতি দিয়েছেন, নইলে কেউ আমায় চিনত না। এবার সময় হচ্ছে আমাদের র্যাপিড ফায়ারের। সেই র্যাপিড ফায়ার শুরু করব, যেখানে উত্তর হবে হ্যাঁ বা নাতে। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, সৈকত বসু যে প্রশ্নটা করলেন পার্থভৌমিককে, পার্থবাবু আপনার উত্তরের থেকে আমার একটা জাস্ট প্রশ্ন করতে ইন্টারেস্ট লাগলো, যে আপনি যখন বললেন সেই সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে, যে যা দল নির্দেশ দিয়েছে তাই আপনি করলেন, আপনি খুশি হয়েছেন যে দল ব্যবস্থা নেয়, অ্যারেস্ট করতে বলা হয়েছে, তারপর অ্যারেস্ট করা হয়েছে। একটা দলের তরফ থেকে পুলিশ প্রশাসনকে বলে দেওয়া হবে অ্যারেস্ট করার কথা, তারপরে দল গিয়ে প্রশাসন পুলিশ ব্যবস্থা নেবে, এটা কি কাম্য? না, আমি তো বলিনি, আমি বলেছি দল বহিষ্কার করেছে। অ্যারেস্টটা তো আপনি বললেন যে অ্যারেস্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যদি আমি ওটা বলে থাকি ভুল বলেছি। আমি বলেছি দল বহিষ্কার করেছে, আমি অ্যারেস্টের কথা মঞ্চ থেকে বলিনি। আমি বলেছি দল 6 বছরের জন্য বহিষ্কার করলো, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে ওটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু আমি যেটা মঞ্চ থেকে বলেছিলাম যে অ্যারেস্ট করার কথা বলিনি, আমি বলেছি দল 6 বছরের জন্য বহিষ্কার করলো। জেনারেলি বহিষ্কার দল করলে তারপরে পুলিশ অ্যাকশন নেয়, বহিষ্কারের পরেই অ্যারেস্ট, যে কটা হলো একটি তার আগে মেবি হতে পারে। বেশ বেশ বেশ, এই নিয়ে আলোচনা চলতেই থাকবে। তবে সময় যেহেতু আমাদের একদম সংক্ষেপে, তাই এবার সময় র্যাপিড ফায়ারের। উত্তর হবে শুধু হ্যাঁ আর নাতে। এবার সময় হয়েছে র্যাপিড ফায়ার রাউন্ড 2 এর। প্রশ্ন আসবে, উত্তর দেবেন নেতা, ইয়েস অর নো। প্রশ্ন দেখে নিন। প্রথম প্রশ্ন, র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, নারদ কাণ্ডে অভিযুক্তদের 2016 মন্ত্রিসভায় রাখা ঠিক হয়নি, ইয়েস অর নো? অ্যাকচুয়ালি এগুলো মুখে উত্তর দেওয়ার কথা, মানে মন্ত্রিসভায় রাখা ঠিক হয়নি। নো। বেশ, পরের প্রশ্ন, র্যাপিড ফায়ারের সেকেন্ড কোয়েশ্চেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়া উচিত ছিল, ইয়েস। বেশ, পরের প্রশ্নে যাই। র্যাপিড ফায়ারের থার্ড কোয়েশ্চেন, শাহজাহানকে অনেক আগে গ্রেফতার করা কি উচিত ছিল? এটা তো একটু বলতে হবে, উচিত ছিল কিন্তু হাইকোর্টের বাধ্যবাধকতা ছিল। ইয়েস অর নোটা বোধহয় আগে দেখে নিলে ভালো হয়। না, উচিত ছিল কি না উচিত ছিল এটা তো আমি এটা বলা মুশকিল আছে, কারণ আমি এটা মুখেই বলতে চাই। তাহলে পাস? না, হাইকোর্ট না, পাস বললেও এটা ঠিক হবে না। হাইকোর্টের বিধিনিষেধ ছিল, এই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। অনেক আগে তো শাহজাহান ভিডিওকে পিটিয়েছিল, সেটা আপনারা জানতেন না না, এই কেসে আমার বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের বিধিনিষেধ ছিল, সেই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। হাইকোর্টের বিধিনিষেধ না থাকলে পুলিশ আগেই অ্যারেস্ট করত। আমার এই কথাটাকে নিতে বুঝতে পেরেছি। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। র্যাপিড ফায়ারের পরের প্রশ্ন কি রয়েছে, সন্দেশখালী ইস্যু প্রভাব ফেলবে লোকসভা ভোটে? নো। এটা আগেও আমরা শুনেছি শাসক দলের বহু নেতাদের মুখে। পরের প্রশ্ন, র্যাপিড ফায়ারের পরের প্রশ্নে, ব্যারাকপুরে অর্জুন সিংকে টিকিট দিলেই কি দল ভালো করতো, মানে তৃণমূল কংগ্রেসে ভালো হতো? না। মোটামুটি বোঝা গেল যে পার্থভৌমিক কি ভাবছেন। পাস করেছেন একটা প্রশ্ন, তার উত্তরও তিনি দিয়েছেন যে কেন পাস করেছেন। আশা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থভৌমিক কি ভাবছেন না, কোনটা ঠিক কোনটা ভুল, তার উত্তর দিয়েছেন। হ্যাঁ, 5 এডিটার্সের চোখা প্রশ্নের উত্তরে আজকে মুখোমুখি হয়েছিলেন পার্থভৌমিক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই আবার পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলবো, এবং ধন্যবাদ জানাবো আমাদের 5 জন এডিটরকে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নজর রাখুন TV9 বাংলায়।